ঘরে কেউ ছিল না, শুধু তার 8 বছরের মেয়ে রুমি ছাড়া। বছর 3 আগে রুমির মা যক্ষায় ভুগে মারা যায়। সেই থেকে হাসমি তার মেয়ের সব। কিন্তু মেয়ের কপাল খারাপ ছিল। জন্ম থেকে তার হার্টে একটা ছিদ্র ছিল। শহরের বড় ডাক্তার বলেছিল তো তাদের সম্ভব অপারেশন না করালে মেয়েটাকে নাকি বাঁচানো যাবে না। অপারেশনের জন্য যে টাকা দরকার ছিল তা হাসেম তার 3 জন্ম জোগাড় করতে পারবে না। সেদিন ছিল এক বর্ষার রাত। ঝুম বৃষ্টিতে শহর যেন ডুবে গেছে। রাত প্রায় 11টা বাজে। হাসিমের কপালে একটা সোয়ারি জোটানি। সে তার ভাঙা রিক্সাটা নিয়ে NS রোডের একটা টং দোকানের ছাউনির নিচে দাঁড়িয়ে বিড়ি ফুঁকছিল। সারাদিনের কামাই মাত্র 60 টাকা। বিয়ের কালকের ওষুধের টাকাটা ওঠেনি। বুকের ভেতরটা তার ফুরে যাচ্ছিল। হঠাৎ করে বৃষ্টিটা একটু ধরে এলো। হাসিম রিক্সায় উঠে ভাবলো শেষ চেষ্টা হিসেবে একবার 6 রাস্তার মোড় থেকে ঘুরে আসা যায়। রিক্সাটা ঠেলে ঠুলে সে এগোতে লাগলো। কুষ্টিয়া মোহনী মিলের পুরনো কাপড়ের কল বিশাল গেটটা পার হওয়ার সময় তার বুকটা সব সময়ের মতো কেমন যেন ছ্যাঁত করে উঠল। এই মিল এখনো পুরোপুরি বন্ধ। বিশাল এলাকা জুড়ে ভাঙাচোরা দালান আর জঙ্গল। লোকে বলে রাতের ওদিকটায় ভালো মন্দ কিছু একটা আনাগোনা করে। হাসিম মিলের গেটটা পার হয়ে গেছে। এমন সময় ঘুটঘুটে অন্ধকারের মধ্য থেকে কে যেন গম্ভীর গলায় ডেকে উঠল, রিক্সা যাবে? হাসিম চমকে ব্রেক কষল। বৃষ্টির ছাটের মধ্যে সে ভালো করে তাকাতে পারছিল না। সে দেখল মিলের সেই ভাঙা গেটের ঠিক নিচ থেকে 3 জন লোক দাঁড়িয়ে আছে। এমন বৃষ্টি বাদলার রাতে এই পুরো বারের ভিড়ের সামনে কারা দাঁড়িয়ে থাকে? লোকগুলোর পরনে অদ্ভুত রকমের ইস্ত্রি করা ধপধপে সাদা পাঞ্জাবি আর পায়জামা, মাথায় সাদা টুপি। এই বৃষ্টিতে তাদের কাপড়ে 1 ফোঁটা কাদা বা পানি লাগেনি। এইটা দেখে হাসিম বেশ অবাক হয়ে গেল। ওই যাবেন মামা? হাসিম জিজ্ঞেস করল। 3 জনের মধ্যে যে লোকটির সামনে ছিল সে হাসিমের চোখের দিকে না তাকিয়ে বলল, চলো মিরপুর তালবাড়িয়া নদীর ঘাট পর্যন্ত যাব। হাসিমের কলিজা শুকিয়ে গেল। তালবাড়িয়া এই শহর থেকে প্রায় 15 কিলোমিটার দূরে, তাও আবার নদীর ঘাট। এই রাতের বেলা কিভাবে সম্ভব? সে কাঁপা কাঁপা গলায় বলল, বাবা অত দূর তো ভাড়া কিন্তু বেশি পড়বো। লোকটি একটু অদ্ভুত খসখসে গলায় হেসে উঠল আর বলল, ভাড়া চিন্তা করো না, যা সাহেবা তার ডাবল বাবা। টাকার কথা শুনে হাসিমের বুকের ভেতরটা কেমন যেন ধক করে উঠল। ডাবল ভাড়া সে আর দ্বিতীয়বার ভাবল না। বীর মুখটা তার চোখের সামনে ভেসে উঠল। সে বলল, ওঠেন মামা। 3 জন লোক নিঃশব্দে রিক্সার পেছনে উঠে বসলো। হাসিম বেশ অবাক হয়ে খেয়াল করলো 3 জন জলজান্তর মানুষ রিক্সা ওঠার পরেও রিক্সাটা যেন কেমন যেন একটু ভারী লাগলো না। বড় হলো পেছনে 3টা পালক পড়ে আছে। সে ভাবলো হয়তো বা ক্লান্তির চোটে তার মাথা ঠিকঠাক মতো কাজ করছে না। সে সর্বশক্তি দিয়ে প্যাডেল চাপ দিল। রিক্সা কুষ্টিয়া পাবনার হাইওয়ে ধরে রীতিমতো ছুটতে লাগলো। ঝিঝি পোকার ডাক আর বৃষ্টির শব্দ ছাড়া আর কোনো আওয়াজ যেন নেই। হাসিমের পেছনে বসার লোকগুলো 3 জন 1 জনও যেন কথা বলছে না। সবাই যেন একদম মূর্তির মতো বসে আছে। কিছু তো যাওয়ার পর হাসিম একটা খটকা লাগলো। সে রিক্সায় চালানোর সময় থেকে একটা গন্ধ পাচ্ছিল, কড়া আতরের গন্ধ। সেই মিষ্টি গন্ধের সাথে মিশে আছে পচা মাছের আষ্টে গন্ধের মতো তীব্র একটা দুর্গন্ধ। দুটো গন্ধ মিলেমিশে এমন বিদঘুটে গন্ধ তৈরি হয়েছে যে তার গা গুলিয়ে আসছিল। সে আর চোখে পেছনের ছোট্ট আয়নায় তাকানোর চেষ্টা করলো, কিন্তু অবাক করার বিষয় আর একটা ঘোরাটে হয়ে গেছে, যেন কিছুই দেখা যাচ্ছে না। প্রায় 1 ঘন্টা পর তারা তালবাড়িয়া আর সেই নির্জন নদীর ঘাটে এসে পৌঁছালো। জায়গাটা ভীষণ অন্ধকার। নদীর ওপারে কিছুই যেন দেখা যায় না। এখানে ওখানে শুধু জঙ্গল আর পুরনো কবরস্থান। লোকগুলো যেন নেমে গেল। সেই প্রথম লোকটি হাসিমের দিকে এগিয়ে এলো। তার মুখটা এখনো অন্ধকারে ঢাকা। সে হাসিমের হাতে ভাঁজ করা টাকার একটা বান্ডিল গুঁজে দিল। হাসিম হাতটা বাড়িয়ে টাকাটা নিল। লোকটার হাত বরফের মতো ঠান্ডা। হাসিম শিউরে উঠল। লোকটি সেই খসখসে গলায় বলল,
শোনো, আমাদের এই উপকার রোজ রাতে করতে হবে। রাত ঠিক 12টায় তুমি মোহনীর মিলের গেটে থাকবে, কেমন? আমরা আসবো, আর এই জায়গায় আমাদেরকে নামিয়ে দেবে। রাজি আছো? হাসিম টাকার বান্ডিলটা তখনও খোলেনি। সে ঢুকিয়ে বলল, সে বাবা, রাজি আছি। খুব ভালো, কাল তাহলে এসো। লোকগুলো আর এক মুহূর্ত দাঁড়ালো না। হাসিম দেখলো তার 3 জন সারি বেঁধে নদীর সেই অথমি অন্ধকার থেকে নেমে গেল, যেন তারা পানির উপর দিয়ে হেঁটে চলে যাবে। হাসিম কাঁপা কাঁপা হাতে টাকার বান্ডিলটা করলো। সব 500 টাকার নোট গুনে দেখলো, পাক্কা 5,000 টাকা। এক রাতে ভাড়ায় 5,000। হাসিমের চোখ যেন কপালে উঠে গেল, তার মাথা যেন ঝিমঝিমি করতে লাগলো। সে আর এক মুহূর্ত সে ঘাটে দাঁড়ালো না। পাগলের মতো রিক্সা ঘুরিয়ে সে শহরের দিকে ছুটতে লাগলো। তার বুকের ভেতরে ভয় আর আনন্দের এক অদ্ভুত স্রোত যেন বইছিল। সে ঠিক করে ফেললো এই টাকার কথা সে কাউকে বলবে না, এমনকি তার খালাকেও নয়, যে মাঝে মাঝে রুমিকে এসে দেখে যায়। সে ঠিক করলো প্রতি রাতেই সে রিক্সা টানবে। যত তাড়াতাড়ি সম্ভব মেয়ের অপারেশনের টাকাটা তাকে জোগাড় করতেই হবে। সেদিন রাতের বেলা বাড়ি ফিরে সে আর ঘুমাতে পারল না। টাকার বান্ডিলটা বালিশের নিচে রেখে সে শুধু ভাবছিল, লোকগুলো কারা? তারা কি ডাকাত নাকি চোর কারবারি করে? আর অদ্ভুত গন্ধটা রিক্সা এত হালকা কেন লাগছিল? ঘটনা কি? অনেক প্রশ্ন তার মাথায় করছিল, কিন্তু 5,000 টাকার গরম ও সব রীতিমতো ভয়কে ছাপিয়ে দিল। হাসিম ঠিক করলো যাই ঘটুক না কেন সে আর এই কাজ ছাড়বে না। প্রথম রাতে সে 5,000 টাকা হাসিমের কাছে স্বপ্নের মতো লাগছিল। সে টাকাগুলো এনে তার ঘরের টিনের চালের একটা কোনায় বাটির ভারে লুকিয়ে রেখেছিল। সেই রাতে সে এক ফোঁটা ঘুমাতে পারল না। একদিকে যেমন বুকের ভেতরে অজানা ভয় কাজ করছিল, ঠিক অন্যদিকে মেয়ের অপারেশনের টাকা জোগাড় হওয়ার এক ক্ষীণ আশা যেন তার লোককে ধীরে ধীরে উস্কে দিচ্ছিল। সে ঠিক করে ফেলল যা থাকে কপালে সে এই কাজ করেই ছাড়বে। পরের রাত ঠিক 11:50 হাসিম তার রিক্সা নিয়ে মোহিনী মিলের সে বড় গেটের সামনে এসে দাঁড়ালো। চারপাশটা আজ আরো বেশি নির্জন। রাস্তার সোডিয়াম লাইটের আলো যেন সেই জায়গাটা এড়িয়ে চলে। মিলের ভেতর থেকে ঝিঝি পোকার ডাকের সাথে মিশে মাঝে মাঝে শিয়ালের গা শিউরে ওঠা হুক্কা হওয়ার ডাক ভেসে আসছে। ঘড়ির কাঁটা 12টা ছয়ের সাথে ঘটল এক অদ্ভুত ঘটনা। কালকের মতো তার গেটের ভেতর থেকে হেঁটে এলো না। হাসিম স্পষ্ট দেখলো গেটের ঠিক মাঝখানে জমাট বাঁধা অন্ধকারটা যেন একটু দুলে উঠল, এবং সে অন্ধকারের ভেতর থেকে মূর্তিমান 3 ছায়া মানুষ বেরিয়ে এলো। সে ধপধপে সাদা পাঞ্জাবি, সে আতরের গন্ধ। হাসিমের গলা শুকিয়ে কাঠ। সে শুধু বলল, আসেন। কালকের মতোই 3 জন লোক রিক্সা ওঠার পরেও রিক্সাটা বিন্দু মাত্র নড়ল না, যেন 3টি শুকনো পাতা এসে পড়ল সিটের ওপরে। আজ হাসিম একটা জিনিস খেয়াল করলো, সে কড়া আতরের গন্ধের সাথে পচা গন্ধটা মিশেছিল। সেটা আজ আরো বেশি তীব্র হলো। এটা শুধু পচা মাছের গন্ধ নয়, এর সাথে আছে পোড়া মাংস, কাঁচা রক্তের এক তীব্র আষ্টে গন্ধ। দুর্গন্ধে হাসিমের পেটের ভেতরটা যেন বচড় দিয়ে উঠল। সে গামছা দিয়ে নাক চেপে প্যাডেল চালানো শুরু করলো। তালবাড়িয়া সেই ঘাটের পথটা হাইওয়ে থেকে নামার পর মাটির রাস্তা, দুপাশে ঘন জঙ্গল আর বাঁশঝাড়। এতটাই অন্ধকার যে হাসিম তার রিক্সার টিমটিমে বাতির আলোয় এক হাতের বেশি দূরে কিছুই দেখতে পাচ্ছিল না। তারা 3 জন আজও পাথরের মতো চোখ। হাসিমের মেরুদণ্ড পেয়ে একটা ঠান্ডা স্রোত যেন পেয়ে যাচ্ছে। সেই সাহস করে রিক্সার আয়নায় তাকানোর চেষ্টা করলো, কিন্তু কালকের মতোই আয়নাটা ঘোলাটে, যেন কেউ গরম ভাব পড়েছে। হঠাৎ করে বাঁশঝাড়ের ভেতরে একই গর্তে পড়ে রিক্সাটা সজোরে একটা ঝাঁকুনি খেলো। হাসিম প্রায় পড়েই যাচ্ছিল। সে সামনে নিয়ে অভ্যাসবশত বলে উঠল, ও লাগেনি তো মামা। কোনো উত্তর এলো
না। কয়েক মুহূর্তের এক ভোতর নীরবতা, তারপর হাসিম ঠিক কানের পেছনে এক বরফ শীতল স্পর্শ অনুভব করলো। কেউ একজন তার খুব কাছে বুক এনেছে। হাসিম রিক্সা থামিয়ে ফেললো। তার পুরো শরীর অবশ হয়ে আসছে। একটা গলা যা মানুষের নয়, মনে হলো হাজারটা শুকনো পাতা একসাথে ঘষলে যেমন আওয়াজ হয়, ঠিক তেমনই খসখসে গলায় কেউ একজন ফিসফিস করে বলল, রিক্সা থামালি কেন? থামালি কেন? হাসিমের গায়ের লোম দাঁড়িয়ে গেল। সে তোতাতে তোতাতে বলল, মামা কর তো। পেছনে তাকাবি না। সে গলাটা আবার বলল, তোর চোখ সইতে পারবে না, চালা। সে ফিসফিসানের সাথে বাতাসটা যে হাসিমের ঘাড়ে লাগলো তা পচা টোপার বাতাসের মতোই ঠান্ডা আর দুর্গন্ধময়। হাসিম আর এক মুহূর্ত দেরি করলো না। সে পাগলের মতো প্যাডেল করতে লাগলো। তার মনে হচ্ছিল তার পেছনে কোনো মানুষ বসেনি, বসে আছে সাক্ষাৎ আজরাইল। ঘাটে পৌঁছে লোকগুলো নামলো। সে প্রথম লোকটা এগিয়ে এসে আজও হাসিমের হাতে টাকার বান্ডিল গুঁজে দিল। আজও সেই বরফের মতো ঠান্ডা হাত। টাকাটা হাতে নিয়ে হাসিম রিক্সা ঘুরিয়ে ফেলবে এমন সময় তার চোখ গেল নদীর দিকে। অমাবস্যার রাত না হলেও আকাশের মেঘ থাকায় কিছুই দেখা যাচ্ছিল না, কিন্তু হাসিম স্পষ্ট দেখল নদীর কালো পানির ওপর দিয়ে যেন কারা হেঁটে আসছে। ঠিক যেন পানির উপরে ভেসে আসছে, দাঁড়িয়ে আছে আর 10-12 জন ছায়া মূর্তি। হাসিমের সোয়ারিরা তাদের দিকে এগিয়ে গেল এবং অবিশ্বাস্যভাবে তারা তিনজনই সে পানির উপর দিয়ে হেঁটে ওপারে চলে যেতে লাগলো। হাসিম দেখল ওপারে ছায়া মূর্তিগুলো যেন অধীর আগ্রহে তাদের জন্য অপেক্ষা করছিল। এরা কাছে যেতে ওপার থেকে একটা চাপা গুঞ্জনের মতো শব্দ ভেসে এলো, যেন একদল ক্ষুধার্ত শকুন মরা পশুর উপরে ঝাঁপিয়ে পড়েছে। হাসিমের মাথা ঘুরে উঠল। সে আর এক সেকেন্ডও দাঁড়ালো না। সর্বশক্তিতে রিক্সা চালিয়ে সে শহরের দিকে ফিরতে লাগলো। এভাবেই কেটে গেল প্রায় 2 সপ্তাহ। হাসিমের মাটির বাড়িটা যেন টাকায় ভরে উঠেছে। সে এখন রুমিকে রোজ ফল কিনে খাওয়ায়, দামি ওষুধ কিনে আনে। তার খালায় এসে জিজ্ঞেস করেছিল, হ্যাঁ রে হাসিম, এত টাকা কই পাস? কোনো খারাপ কাজ জুটালি নাকি? হাসিম মিথ্যে করে বলেছিল, হ্যাঁ, এক বড় সাহেব বাড়ি বানাইছে, তার বালাবাল পাহারা দিতে রাইতে যায়, তাই ভালো টাকা দেয়। টাকার ভয়কে অনেকটাই কমিয়ে দিয়েছিল, কিন্তু তার শরীরে অদ্ভুত পরিবর্তন দেখা দিতে শুরু করলো। সে খেয়াল করলো দিনের বেলা তার ঝিমুনি আসে, কিন্তু রাত নামলেই অদ্ভুত ধরনের শক্তি সে যেন পেয়ে যায়। তার খিদে কমে গিয়েছিল, কিন্তু পানির তেষ্টা বেড়ে যাচ্ছিল অনেক। আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো, আয়নায় নিজের দিকে তাকালে মনে হতো তার চোখ দুটো আস্তে আস্তে ঘোলাটে হয়ে যাচ্ছে। সেদিন ছিল বৃহস্পতিবার। হাসিমের হাতে মেয়ের অপারেশন প্রায় পুরোটা টাকাটা এসে গেছে। সে ভাবছিল আর 2-1 দিন গেলেই সে ডাক্তারকে অপারেশনের টাকাটা দিয়ে দিবে এবং অপারেশন করতে বলবে। রাত 11টার দিকে সে রিক্সা নিয়ে বের হচ্ছে। এমন সময় দেখলো ঘরের দরজার সামনে একজন বৃদ্ধ ফকির দাঁড়িয়ে আছে। ধপধপে সাদা দাড়ি, গায়ে ছেঁড়া আলখাল্লা, কিন্তু চোখ দুটো যেন ঝুলছে। ফকির হাসিমের দিকে তাকিয়ে অদ্ভুত ভাবে একটা হাসি দিল আর বলল, রে বেটা, রাইতের শহর নিতে চললি? হাসিম চমকে উঠল। এই লোক তো তার রাতের ডিউটির কথা জানার কথা নয়। সে কিভাবে জানলো? সে আমতা আমতা করে বলল, যে বাবা, কামে যায়। বৃদ্ধ ফকির তার লাঠিটা মাটিতে ঠুকে বলল, কাম নাকি জমের দৌড়ে যাইস? হাসিমের বুকটা ধরাস করে উঠল। সে বলল, কি কইতাছেন আপনি? ফকির বাবা হাসিমের রিক্সার কাছে এগিয়ে এলেন। তিনি রিক্সার সিটে হাত বড়িয়ে আটকে উঠে হাতটা সরিয়ে নিলেন, যেন গরম তাওয়ায় হাত পড়েছে। তিনি চাপা গলায় বললেন, নাপাক, অপবিত্র, তুই কাঁধের ঘাড়ে নিয়ে আগুনিস রে হাসিম? তুই এত টাকা শুধু টাকা আনতেছোস, নাকি তুই সাথে করে বদদোয়া নিয়ে আসিস? কোনটা? তুই কি শুধু টাকা আনতেছোস, নাকি সাথে করে খারাপ হাওয়া নিয়ে আসতেছোস? কোনটা? খারাপ হাওয়া? হাসিম কিছুই যেন বুঝতে পারলো না। ওরা মানুষ না, ওরা মানুষ না, কথাটা বুঝিস? ফকির যেন গর্জে উঠলো আর বলল,
ওরা খবিস, ওরা এই দুনিয়ার মাঝখানে আটকে থাকা অভুক্ত আত্মা। ওরা ওরা মিরপুরের ওই নদীর ঘাটে ওরা মরা মানুষের কলিজা খায়, আর তুই লোভী টাকার লোভে ওদের ঘাট থেকে ওই ঘাটে পৌঁছে দেস। তোর রিক্সায় বসে তোর গায়ের গন্ধ শোকে তোর জানের সত্যিটুকু শুইসা নিতাছে, তাই তো তোর রিক্সা হালকা লাগে, বুঝতে পারছস? হাসিমের হাত পা কাঁদতে শুরু করলো। বাবা, আমি তো আমার মাইয়ার লেখা। ফকির যেন ধমক দিলেন, ওই টাকায় তোর মায়ার চিকিৎসা হইব না, ওই টাকা অলক্ষিত টাকা। ওই টাকা দিয়ে ওষুধ কিনলে সে ওষুধ বিষ হয়ে যাব। তুই তোর মায়ের ভালো চাস না, তোর বরণ ডাইকা আনতাস, বুঝছস? কথাটা শোনা মাত্রই হাসিমের মনে হলো তার মাথায় হাতুর দিকে যেন বাড়ি বেড়েছে। ফকির তার চোখের দিকে তাকিয়ে বললেন, শোন, তোকে একটা জিনিস দিতেছি। তিনি তার ঝোলা থেকে একটা ছোট্ট রূপার তাবিজ বের করে আনলেন। এটা তোর রিক্সার হ্যান্ডেল বেঁধে রাখবি, বুঝতে পারছিস? আর কাল রাতে তুই কাজ যাবি না, কাল অমাবস্যা, কাল ওদের জোর বেশি থাকবো। তুই যদি কাল যাস ওরা তোর জান কবজ করে নেবে বলে দিলাম। হাসিম কাঁপা কাঁপা হাতে তাবিজটা যেন নিল। কিন্তু বাবা, আমি যদি না যাই, ওরা যদি আমার ক্ষতি করে? হাসিম, তুই যদি কাল না যাস ওরা তোর খোঁজ করবে, কিন্তু বীরের বাইরে তোর কিছুই করতে পারবে না। আর পরশু তুই ওই পথে যাবি না। এই তাবিজ ওদের তোর থেকে দূরে রাখবে, কিন্তু মনে রাখিস, লোভ করলে কিন্তু তোর মরতে হবে, বুঝতে পারছস? বৃদ্ধ ফকির আর এক মুহূর্ত দাঁড়ালেন না, তিনি অন্ধকারের মধ্যেই কোথায় যেন বেরিয়ে গেলেন। হাসিম ঘামছিল, তার হাতে তাবিজ, বনের ভেতরে সে অপারেশনের টাকার চিন্তা। সে ভাবল, কালই তো শেষ রাত, এই রাতে গেলেই আমার টাকাটা পূর্ণ হয়ে যাবে, তারপর আর যাবো না। বাবা যা বলল তাই করব। সে ভাবল, প্রায় মাত্র এক রাত, শুধু এক রাতে সে যাবে, তারপর সে তাবিজটা সে রিক্সায় বেঁধে দিবে। সে লোভের কাছে আবারও হার মেনে নিল। সে ঠিক করলো কাল রাতে সে তার শেষ সোয়ারিতে যাবে। দিনটা ছিল অমাবস্যার। সকাল থেকে আকাশটা বড়া মানুষের চোখের মতোই ফ্যাকাশে আর ঘোলাটে হয়েছিল। হাসিমের মেয়ের রুনি আজ থেকে একটু বেশি কাশছিল। কাশির ধুমকে বেঁকে একটা ছোট্ট শরীর ধুমকের মতো বেঁকে যাচ্ছিল। হাসিম মেয়েটার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে ভাবছিল, আর মাত্র এক রাত, শুধু আজকের রাতটা গেলেই কাল ভোরে আমি ডাক্তারের কাছে টাকা জমা দিয়ে আসবো। ফকিরের মুখটা তার বারবার মনে পড়ছিল। কাল অমাবস্যা, কাল কিন্তু ওদের জোর সবচেয়ে বেশি থাকবে। কিন্তু টাকার লোভ আর তার চেয়েও বেশি মেয়ের মুখটা হাসিমের সব ভয়কে ছাপিয়ে ধরল। সে ভাবল, ফকির বাবা তো তাবিজ দিয়ে দিয়েছে, আমার কাছে রাখবো, কিন্তু হইলে দেখাই দেবো, আর কি হইলে দেখাই দেবো, কিন্তু আজকের রাতটা না গেলে আমার সব শেষ। সে সিদ্ধান্ত নিয়ে ফেললো সে আজ রাতে যাবে, শেষবারের মতো। রাত ঠিক 11টায় সে রিক্সা নিয়ে বের হলো। সে রূপার তাবিজটা সে রিক্সার হ্যান্ডেল বাঁধেনি, পাছে ওই সওয়ারি দেখে ফেলে। সে ওটাকে সুতো দিয়ে নিজের কোমরে বেঁধে নিল জামার নিচে। আজ রাতের অন্ধকারটা অন্য সব রাতের মতো ছিল না, কিন্তু এইটা কোনো সাধারণ অন্ধকার ছিল না। মনে হচ্ছিল পুরো কুষ্টিয়া শহরকে কেউ একটা ভেজা ভারী কালো কম্বল দিয়ে চেপে ধরেছে। বাতাসটা পুরোপুরি বন্ধ, একটা পাতাও যেন নড়ছে না। ঝিঝি পোকার ডাক নেই, কুকুরের ডাক নেই, শিয়ালের ডাকও নেই। কেমন যেন অদ্ভুত অস্বাভাবিক নীরবতা। বহিনী মিলের গেটের কাছে এসে হাসিমের বুকটা প্রায় ভয়ে বন্ধ হয়ে যাচ্ছিল। সে দেখল মিলের ভাঙা গেটটা আজ যেন আরো বেশি হা করে আছে, একটা দানবের মুখের মতো করে। কাটায় কাটায় 12টায় তারা এলো, কিন্তু আজ তারা গেটের ভেতর থেকে এলো না। হাসিম দেখল মিলের গেটের ওপারে বিশাল শিরীষ গাছে আছে। তার সবচেয়ে মোটা ডালটা থেকে 3টা ছায়া টুপ টুপ করে মাটিতে পড়লো। পড়ার সময় কোনো শব্দ হলো না, ছায়াগুলো মাটিতে পড়েই যেন রক্ত মাংসের শরীর পেয়ে গেল। সেই ধপ সাদা পাঞ্জাবি, কিন্তু আজ কড়া আতরের গন্ধ নেই বললেই চলে। আজ শুধু পচা আষ্টে গন্ধ।
গন্ধটা এতটাই তীব্র যে হাসিমের মনে হলো সে বসে এখনই বমি করে দেবে। তারা তিনজন কোনো কথা না বলে রিকশায় উঠে বসলো। হাসিম প্যাডেলে পা রাখলো এবং সাথে সাথে তার শরীর জমে গেল। অন্যান্য দিন রিকশাটা পালকের মতোই রীতিমতো হালকা লাগতো, আজ রিকশায় তিনজন বসার সাথে সাথে মনে হলো মোটামুটি 10 মনের ওজনের একটা পাথরের ছাই রীতিমতো চাপিয়ে দিয়েছে। হাসিম তার সর্বশক্তি দিয়ে প্যাডেল ঘোরাতে পারছিল না, তার দুটো পা যেন থর থর করে কাঁপছিল। কি হলো, সালাস না কেন? পেছনের সেই খসখসে গলাটা আজ ফিসফিস করে এলো না, মনে হলো কেউ যেন একটা ভাঙা মাইকে কথা বলছে, সবটা কর্কশ এবং বিকট। হাসিম দাঁতে দাঁত চেপে প্যাডেলে চাপ দিল। রিক্সাটা ক্যাচ ক্যাচ করে একটা আর্তনাদ করে উঠল। প্রতিবার প্যাডেল করতে হাসিমের মনে হচ্ছিল তার বুকের পাঁজর ভেঙে যাচ্ছে, ঘামে তার পুরো শরীর ভিজে একাকার যেন হয়ে যাচ্ছে। রিক্সাটা হাইওয়ে ধরে এগোতে লাগলো। আজ হাসিমের পেছনে বসা লোকগুলো চুপ ছিল না। হাসিম শুনতে পাচ্ছিল তারা তিনজন নিজের মধ্যে কথা বলছে, কিন্তু সেটা কোনো মানুষের ভাষা নয়। মনে হচ্ছে কতগুলো বিড়াল আর শিয়াল একসাথে গলা টিপে ঝগড়া করছে। তার সাথে মিশে আছে ভেজা স্যাঁতসেঁতে কিছু চাবানোর শব্দ, কচমচ কচমচ করে শব্দ হচ্ছে। হাসিমের সাহস হলো না আয়নার দিকে তাকানোর। সে শুধু সামনের দিকে তাকিয়ে রিক্সা চালাচ্ছিল। তালবাড়িয়ায় সেই মাটির রাস্তায় নামার পর ভয়টা আরো জাগিয়ে বসলো। দুপাশের বাঁশ ঝাড়গুলো আজ যেন জীবন্ত। হাসিমের মনে হচ্ছিল বাঁশ ঝাড়ের ভেতর থেকে হাজার হাজার চোখ তার দিকে তাকিয়ে আছে। সেই চাবানোর শব্দটা তখন আরো জোরে আসছে, সাথে খতখত বিভৎস আওয়াজ। হাসিম আর থাকতে পারলো না। সে ছোট্ট রিক্সার আয়নার দিকে তাকালো। আয়নাটা আজ ঘোলাটে না, স্পষ্ট অন্ধকারে দেখা গেল তার পেছনে কোনো মানুষ নেই। বসে আছে তিনটা কঙ্কাল সার মূর্তি। তার পরনে সে সাদা পাঞ্জাবিগুলো ছিঁড়ে ফালা ফালা হয়ে গেছে। তাদের চামড়া সবুজাভ কালো, যেন বহুদিনের পচা ডোবার পাক দিয়ে তাদের গায়ে মেখে দিয়েছে। তাদের মাথা ঘোলাটে, তাদের চোখ থাকার কথা যেখানে সেখানে দম দম করে আগুন জ্বলছে, বিভৎস আগুন। হাসিম দেখলো তাদের মধ্য থেকে একজন যে বাঁচে বসেছিল সে তার কোলের উপরে একটা মরা শিয়ালে রেখে সেটা যেন কাঁচা মাংস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। তার লম্বা সুচালো দাঁত দিয়ে সে শিয়ালটার পাঁচর ভাঙছে। সেই কচর বচর শব্দটা ওখান থেকে আসছিল। তারা তিনজনে হাসিমের দিকে তাকিয়ে হাসলো। সে হাসি কোনো মানুষের নয়, তাদের মুখটা কান পর্যন্ত ছেঁড়া, আর সেই মুখের ভেতর থেকে বেরিয়ে এলো সাপের মতো একটা ছেঁড়া জীব। হাসিমের গলাটা দিয়ে কোনো স্বর বের হলো না, তার শরীর অসাড় হয়ে গেছে। সে রিক্সা থামাতে চাইল, কিন্তু তার পা দুটো যেন প্যাডেলেই আটকে গেছে। রিক্সাটা নিজের ইচ্ছে মতোই এগিয়ে চলল। ঘাটের কাছে এসে রিক্সা থামলো। সে ভয়ঙ্কর মূর্তি তিনটি রিক্সা থেকে নামলো। আজ ঘাটে শুধু তারা তিনজন নয়, হাসিম দেখল নদীর কালো পানির ওপর থেকে ওপারের সে কবরস্থান থেকে কম করে হলেও সখানেক ছায়াবর্তী তাদের দিকে এগিয়ে আসছে। তাদের সবার চোখ একই রকম লাল, অন্ধকার। আজকের এই রাতটা তাদের জন্য উৎসবের রাত। তিনজনের মধ্যে সে প্রথম মূর্তিটা হাসিমের দিকে এগিয়ে এলো। তার পচা মাংস খসে পড়া হাতটা সে হাসিমের দিকে বাড়িয়ে দিল। হাসিম ভয়ে চোখ বন্ধ করে ফেলল। দে, আজ তোর বকশিস, সে ভাঙা কর্কশ গলাটা বলল। হাসিম চোখ খুলে দেখলো লোকটার হাতে টাকার কোনো বান্ডেল নেই, আছে ছোট্ট ছটফট করতে থাকা কালো বিড়াল ছানা। মূর্তিটা হাসিমের দিকে তাকিয়ে বিড়াল ছানার মাথাটা মুছে শরীর থেকে আলাদা করে ফেললো। তারপর তার গরম তাজা রক্ত হাসিমের মুখের দিকে ঝরে মারল। হাসিমের পুরো শরীর যেন কেঁপে উঠল, রক্ত যেন ঠান্ডা হয়ে গেল। সে আর সহ্য করতে পারল না। সে তার কোমরে বেঁধে থাকা তাবিজে হাত দিল। সে মুহূর্তে রূপার তাবিজটা স্পর্শ করলো। সেটা যেন আগুনে পোড়া লোহার মতো গরম হয়ে উঠল। হাসিম বলল, বাবা ও, এই বলে রীতিমতো চিৎকার করলো। আর সাথে সাথে ঘটলো সেই ঘটনাটা। সে তিনজন ছায়া মূর্তি আর বাকি ছায়াগুলো সবাই একসাথে এমন বিকট স্বরে চিৎকার করে ফেসে উঠল যে হাসিমের মনে হলো তার কানের পর্দা ফেটে গেছে। সে চিৎকার কোনো পশুর নয়, মানুষের নয়, এ যেন দোজকের চিৎকার।
বেঈমান, লোভী। সে প্রধান মূর্তিটা হাসিমের দিকে তার লম্বা নখওয়ালা হাতটা বাড়িয়ে দিল। হাসিম দেখলো সেই মূর্তিগুলোর সাদা পাঞ্জাবি আর নেই, তাদের আসল রূপ বেরিয়ে এসেছে। তারা লিক লিক লম্বা চামড়া কষে পড়া জীবন্ত লাশ, তাদের শরীর থেকে পোকা কিলবিল কিলবিল করে বেরিয়ে পড়ছে। হাসিম আর এক মুহূর্ত ভাবলো না, সে তার জীবনের সর্বশক্তি দিয়ে রিকশাটা ফেলে উল্টো দিকে দৌড় দিল। ধর ধর, ওর জানটা আজকে আমাদের পাওনা, ধর। পেছন থেকে শত শত গলার সম্মিলিত চিৎকার ভেসে এলো। হাসিমের গলার মতোই দৌড়াচ্ছে, তার মনে হচ্ছে সে মাটির উপরে দৌড়াচ্ছে না, সে যেন ঘন আঠালো কাদার মধ্য দিয়ে দৌড়াচ্ছে। তার পা চলছে না, আর সে স্পষ্ট শুনতে পাচ্ছিল তার পেছনে খুব কাছে শখানেক লোক দৌড়াচ্ছে না, তারা যেন লাফাচ্ছে আর হিস হিস করে শব্দ করছে। একটা বরফ শীতল বাতাস তার ঘাড়ে এসে লাগছে। সে বুঝতে পারছিল তারা তাকে প্রায় ধরেই ফেলেছে। ঠিক সেই মুহূর্তে সে মাটির রাস্তা থেকে হাঁপিয়ে ওঠার ঠিক আগে সে বৃদ্ধ ফকিরকে দেখে ফেলল। তিনি রাস্তার মাঝখানে লাঠি হাতে দাঁড়িয়ে আছেন। ফকির বাবা হাসিমকে দেখে চিৎকার করে উঠলেন, লোভী, তোর লোভ তুই আজ খাইল, দৌড়া পেছনে তাকাবি না। ফকির তার হাতের লাঠিটা সজরে মাটিতে আছড়ে মরল, আর অদ্ভুত নীল আলো সে লাঠি থেকে বেরিয়ে এসে হাসিমার মূর্তিগুলোর সামনে অদৃশ্য দেয়ালের মতো দাঁড়িয়ে গেল। পেছনে সেই খসখসে গলার চিৎকার যন্ত্রণায় খুবই আর্তনাদ করে উঠল। হাসিম সেই সুযোগে হাইওয়েতে এসে উঠল। একটা ট্রাক আসছিল তখন। হাসিম সেটার সামনে হাত নাড়িয়ে ঝাঁপিয়ে পড়ল। ট্রাকটা তীব্র ব্রেক কষে দাঁড়িয়ে গেল। ড্রাইভার নেমে এসে দেখলো একটা লোক রাস্তার উপরে পড়ে কাঁপছে, তার সারা মুখে তাজা রক্ত, কিন্তু শরীরে কোনো ক্ষতের চিহ্ন নেই। লোকটা শুধু বিড়বিড় করে বলছে, ওরা ওরা আমারে খায়া ফেললো, আমার টাকা, আমার রুমি। ড্রাইভার লোকটাকে কোনো মতে ট্রাকে তুলে শহরের দিকে রওনা দিল। বাড়িতে হাসিম যখন পৌঁছালো তখন ভোরের আজান হচ্ছে। সে টলতে টলতে ঘরে ঢুকলো। রুমি ঘুমাচ্ছিল। হাসিম কাঁপতে কাঁপতে তার মাঠের ভাড়টার কাছে গেল। সেখানে সব টাকা জমিয়েছিল, মেয়ের অপারেশনের টাকা। সে ভাড়টা বাটিতে আছড় বেরিয়ে মতো ভেঙে ফেললো, বা মাঠের ব্যাংকটা ভেঙে ফেললো, কিন্তু ভেতরে 500 টাকার নোটও বেরিয়ে এলো না। বেরিয়ে এলো এক গাদা বড়া প্রজাতির আরশোলা, ইঁদুরের শুকনো বিষ্ঠা আর কতগুলো ছোট ছোট পশুর হাড়। বিভৎস এক দৃশ্য তৈরি হলো। হাসিমের জমানো সব টাকা, তার সব লোভ এক মুহূর্তেই যেন ধুলি মিশে গেল। সে তার মেয়ের পাশে গিয়ে বসে পড়ল। তার পুরো শরীর তার আগুনে যেন পড়ে যাচ্ছে। তীব্র জ্বর। সে দেখলো তার হাতে পায়ের চামড়ার নিচে দিয়ে যেন কিলবিল কিলবিল করে নড়ে চড়ে উঠছে। সে পচা গন্ধটা এখন তার নিজের শরীর থেকে আসছে। সে বুঝতে পারলো ফকির বাবা তাকে বাঁচায়নি, তিনি শুধু তার মৃত্যুটাকে একটু দীর্ঘায়িত করেছেন। ট্রাক ড্রাইভার হাসিমকে তার বহনার রাস্তায় নামিয়ে দিয়ে পালিয়েছিল। সে বুঝেছিল এই লোক সাধারণ কোনো বিপদে পড়েনি। হাসিম যখন টলতে টলতে ঘরে ঢুকলো তখন তার সারা শরীরে কাঁচা রক্তের তীব্র আসছে গন্ধ। ঘরের ভেতরে টাকা জমানোর মাকড়সার স্তূপ দেখে হাসিম সোজা হয়ে দাঁড়াতে পারল না। তীব্র চড়ার অপূর্ণনীয় আতঙ্কে সে বেঁচিতে লুটিয়ে পড়ল। তার মনে হচ্ছিল তার শরীরে আর রক্ত নেই, তার ঠান্ডা আঠালো পাক হয়ে গেছে। সে 3টা মূর্তি এসে দেখেছিল, তাদের গায়ে সে সবুজাব কালো রং যেন এখন তার নিজের চামড়ার নিচেই ফুটে বেরোতে চাইছে। সারাটা দিন সে যেন জ্বরের মধ্যে পড়ে রইল। জ্বরের ঘোরে সে বারবার দেখছিল 3টা ছায়া মূর্তি তার বুকের উপরে বসে আছে, আর তার কলিজাটা কাঁচা চিবিয়ে কাঁদছে। হাসিমের খালা পরদিন সকালে এসে হাসিমের এই অবস্থা দেখে রীতিমতো চিৎকার করে উঠলেন। হাসিমের চোখ দুটো ঘোরাটে টকটকে লাল হয়ে গেছে, তার গায়ের চামড়ার জায়গায় ফেটে যাচ্ছে, আর কিছু কিছু জায়গা রীতিমতো পুড়ে পড়ে গেছে এবং পচে যাচ্ছে, আর সেখান থেকে বেরোচ্ছে এক ধরনের আঠালো দুর্গন্ধময় রস। সে তার 8 বছর মেয়ে রুমিকে দেখেও চিনতে পারছেও না, শুধু ফ্যাল ফ্যাল করে তাকিয়ে বিড়বিড় করে বলল, টাকা, আমার টাকা সব নিয়ে গেল। তার
তার খানা পাগলের মতো ছুটে গেলেন সে ফকির বাবার সন্ধানে, যার কথা হাসিম জ্বরের করে বলছিল। তাকে পাওয়া গেল গোরস্থানের পাশেই বটগাছটার নিচে। সব শুনে ফকির বাবা শুধু একটা দীর্ঘশ্বাস ফেললেন। তিনি হাসিমের খানার সাথে তাদের বাড়িতে গেলেন। হাসিম তখন তার ঘরের একটা কোণায় হামা করে দিচ্ছিল আর পশুর মতো গোঁ আওয়াজ করছিল আর গোঙাচ্ছিল। তার শরীরের সেই পচা গন্ধটা এখন যেন আরো তীব্র হয়েছে, সেখানে যেন টিকায় এক প্রকার দায় হয়ে দাঁড়িয়েছে। ফকির বাবা হাসিমের দিকে তাকিয়ে এক পলক তাকিয়ে চোখ ফিরিয়ে নিলেন। বড্ড দেরি করে ফেললি হাসিম, বড্ড দেরি করে ফেললি। ফকির বাবা শান্ত শীতল গলায় বললেন, তোর লোভ তোর সর্বনাশ টাকা আনছে, বুঝলি বাবা। ওরে বাসান। হাসিমের খানা রীতিমতো কেঁদে উঠলেন। আমার ভাইগনাটারে আপনি বাসান। ফকির বাবা তার লাঠিটা পাটিতে ঠুকে বললেন, বাঁচানোর মালিক আল্লাহ, এদের জানের কাছে নাই। ওই খবিসার জানের পারে বহর মায়না দিছে। ওই যে টাকা ময়না করা তুই জানছিলি না, ওগুলো তো টাকা ছিল না, ওগুলো ছিল ওদের জগতের নাপাক জিনিস। ওই নাপাকি হাতে দিয়াই তুই ওদের সাথে তোর আত্মার লেনদেন করে ফেলছিস। কি কন এগুলা? খানা যেন কিছুই বুঝতে পারছিল না। ফকির বাবা হাসিমের দিকে আঙ্গুল তুলে বললেন, ওই তিনজন শুধু সাওয়ারি ছিল না, ওরা ছিল অভুক্ত। ওরা তোদের লোভের গন্ধ পাইছিল। ওরা তোকে ভাড়া করে নাই, ওরা তোকে দাম দিছে, তোর আত্মার দাম, আর তুই সেই দাম দিয়া খুশি হইছস। ফকির বাবা ঘরের কোনায় বসে কাঁপতে কাঁপতে থাকা সেই জমিকে দেখালেন। এই ভাইয়াটার অপারেশনের টাকা জাগার করতে গিয়ে তুই এমন এক দানায় চড়াইছস যে দানা তোর মরণের পর শোতে হবে না রে। হাসিম, কি করলি এটা? এর কি কোনো মাফ নাই বাবা? ফকির বাবা মাথা নাড়লেন। না, তোর রতন মাঝির কথা মনে আছে? তারা তো শুধু মারছিল, কিন্তু হাসিমের লোভ ছিল আরো অনেক গভীর। এর শাস্তিও তাই আরো বেশি ভয়ঙ্কর। ওরে মারবে না, ওকে সাথে নিয়ে যাইব। হাসিম তার কথা বলার শক্তিও হারিয়ে ফেলেছে। সে শুধু লাল চোখ দিয়ে ফ্যাল ফ্যাল করে তাকিয়েছিল। ফকির বাবা বললেন, আজ রাতেই অমাবস্যার আধার কাটবে। ভোরের আজানের আগে ওরা আসবে ওদের পাওনা বুঝে নিতে। তোরা কেউই ঘরে থাকিস না। এই লোক আর মানুষ নাই, এই শরীর এখন খোলস হয়ে গেছে, বুঝলি? এর ভেতরে যা কিলবিল করতেছে তাই দুনিয়ার কিছু না। সেই রাতে হাসিমের খানার রুমিকে নিয়ে পাশের বাড়িতে চলে গেলেন। ভয় কেউ হাসিমের ঘরের কাছে এলো না। গভীর রাত, চারপাশটা সেই রাতের মতোই ভূতের নিস্তব্ধতা বিরাজ করল। হঠাৎ করেই হাসিমের ঘর থেকে একটা বিকট বিভৎস চিৎকার ভেসে এলো। সেই চিৎকার হাসিমের গলার নয়, মনে হলো একসাথে 100টা শিয়াল আর হয়না যন্ত্রণা করে উঠল। ঘরের ভেতরে হাসিমের শরীরটা মেঝেতে আছড়ে পারছে পড়ছিল। তার চামড়ার ভেতর থেকে যা জোর করে কিছুটা বের হতে চাইছে। বিভৎস অবস্থা হলো তার। তার গায়ের চামড়া ফেটে চৌচির হয়ে গেল। সে দেখলো তার নিজের হাত দুটো শুকিয়ে কালো হয়ে যাচ্ছে। আঙ্গুরের জায়গায় গজিয়ে উঠেছে ধারালো পশুর নখের মতো কিছু একটা। তার মুখ দিয়ে মানুষের কথা বলার বদলে যেন হিস হিস শব্দ বের হচ্ছিল। ঠিক সেই মুহূর্তে ঘরের ভেতরে সে গন্ধটা পেল, সে কড়া আতরের গন্ধ আর পচা মাংসের গন্ধ। তারা এসেছে। হাসিম দেখল ঘরের দেয়াল পরে সে 3টি মূর্তিমান বিভীষিকা তার সামনে দাঁড়িয়ে আছে। আজ তাদের পরনে কোনো সাদা পাঞ্জাবি নেই। তারা তাদের আসল রূপে লিকলিকি লম্বা চামড়াহীন শরীর আর চোখ দুটো যেন জ্বলন্ত কয়লার মতো। তারা হাসিমের দিকে তাকিয়ে খিলখিল করে হাসল। ভাড়া শোধ করার সময় হয়েছে হাসিম। সেই খসখসা ভাঙা গলায় আবারও বলল, তোর রিক্সা আমাদের খুব পছন্দ হয়েছিল, কিন্তু তোর শরীরটা তার চেয়ে বেশি পছন্দ হয়েছে। এটা এখন আমাদের।
হাসিম যেন চিৎকার করতে চাইলো কিন্তু পারল না। তিনটা ছায়া মূর্তি এক হয়ে হাসিমের শরীরের উপরে ঝাঁপিয়ে পড়ল। বাইরে থেকে প্রতিবেশীরা শুধু একটা চাপা কোঙানির শব্দ শুনতে পেল, যেন কেউ একটা জীবন্ত পশুকে জবাই করছে। তারপর সবকিছুই চুপ। সকালে যখন লোকজন ভয়ে দরজা খুলল, তারা এক হাড় হিম করার দৃশ্য দেখলো। হাসিমের ঘরের মাঝখানে তার রিক্সাটা নেই, মেঝেতে পড়ে আছে হাসিমের নিথর দেহটা। কিন্তু সেই দেহটা স্বাভাবিক ছিল না। শরীর সম্পূর্ণ শুকিয়ে কালচে হয়ে গেছে, যেন ভেতরের সমস্ত রক্ত মাংস বচ্চা কেউ একজন শুষে নিয়েছে। পড়ে আছে শুধু চামড়া আর হাড়ের একটা খোলস। আর তার মুখটা যেন বিস্ময় আর অন্তিম যন্ত্রণায় হা হয়ে গেছে। তার চোখ দুটো গলে গিয়ে কোঠরের ভেতরে ঢুকে গেছে। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা ছিল অন্যটা। সেই বড় মোহিনীর বিলের গেটের সামনে, যেখানে হাসিম প্রতিদিন দাঁড়াতো, লোকজন দেখলো হাসিমের সেই ভাঙা রিক্সাটা সেখানেই দাঁড় করানো। আর রিক্সার সিটে বসে আছে তিনজন যাত্রী, ধপধপে সাদা পাঞ্জাবি পরা। তারা রোদ ওঠার পরও যেন নড়ল না, চলল না, এক চুরো না। কাছে গিয়ে দেখা গেল আসলে সেগুলো কোনো মানুষ নয়, কাপড়ের দোকানে সাজিয়ে রাখা তিনটা প্লাস্টিকের পুতুল ম্যানিকিন। কিন্তু সেই পুতুলগুলোর মুখে লেখে আছে এক পৈশাচিক হাসি। লোকে বলে হাসিমের লোভের কারণে খবিশের জিনেরা এই শহরে ঢোকার এক রাস্তা পেয়ে গিয়েছিল। তার মেয়ে রুমি সেই ঘটনার পর আর কোনো দিন কথা বলতে পারেনি। লোভ হাসিমকে শুধু মৃত্যু দেয়নি, তার অস্তিত্বকে শুষে নিয়ে এক ভয়ঙ্কর পরিণতির দিকে ঠেলে দিয়েছিল। নীলাদ্রি চিৎকার করে উঠল, আমার ক্যামেরা! তার হাতে থাকা ডিএসএলআর ক্যামেরাটা আপনি দ্রুত মোড়ে ছবি তুলতে শুরু করেছে। ট্যাক 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 করে শব্দ হলো এবং ফ্ল্যাশের আলোয় ঘরের হল করে সব কোণ আলোকিত হয়ে গেল। কিন্তু ক্যামেরার নীলাদ্রির হাত থেকে এক ঝটকায় ছিটকে পড়ল মাটিতে। পলাশ বলল, হয়তোবা শখের কারণে, কিন্তু সৃজন বাধা দিল না। না শোনো, বাইরে কোনো বাতাস নেই, কিন্তু ঘরের ভেতরে একটা ঠান্ডা স্রোত বইছে, যে স্বাভাবিকের তুলনায় প্রায় 8 ডিগ্রি কম। আমরা সবাই কিছুটা নড়ে চড়ে বসলাম, তবুও কৌতূহল আমাদের টেনে নিয়ে গেল দোতলায়। সিঁড়িগুলো পলেস্তার খোসা, প্রতিটি পদক্ষেপে ক্যাচ ক্যাচ শব্দ হচ্ছে। দোতলার করিডোর আর দীর্ঘ আর ভয়াবহ হলো। দেওয়ালে জ্বলন্ত ছবিগুলো থেকে পুরোনো দিনের মানুষের চোখগুলো যেন আমাদের অনুসরণ করছে। দীপিকা হঠাৎ এক কোণে স্থির হয়ে দাঁড়িয়ে পড়ল, তার চোখ মুখে আতঙ্কের ছাপ। ওখানে কে দাঁড়িয়েছিল? অন্য দ্রুত টর্চ ঘুরিয়ে দেখলো সেখানে কিছুই নেই, শুধু একটা ভাঙা আলমারি আর মাকড়সার জাল। হ্যালুসিনেশন। অর্ণব যুক্তি দেখানোর চেষ্টা করলো, কিন্তু তার নিজের গলাটাও কাঁদতে শুরু করলো। সুজন ফিসফিস করে বলল, শোন, আমার স্ক্যানারে অস্বাভাবিক রকম ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড ধরা পড়েছে, কিন্তু একটা খুব কাছাকাছি এসেছে। ঠিক তখনই বন্ধু আলমারিটা নিচ থেকে রীতিমতো ক্যাচ করে ঘুরে গেল। ভেতর থেকে পুরোনো কালচে হয়ে যাওয়া পুঁথি গড়িয়ে পড়ল মেঝেতে। অর্ণব দ্রুত সেটা তুলে নিল। পুঁথির পাতাগুলো পোকায় খাওয়া। প্রথম পাতায় লেখা, যে কুত্তখানের লোভ করিবে সে রঘুনন্দনের অভিশাপ লইবে, মুক্তি নাই, মুক্তি নাই। আমরা সবাই হতবাক। ঠিক তখনই করিডোরের শেষ প্রান্তে একটা বন্ধ ঘর থেকে মৃত কান্নার আওয়াজ ভেসে এলো। সেটা ঠিক মানুষের কান্নার নয়, এবং তীব্র যন্ত্রণার চাপা গোঙানি। অর্ণব সাহসে ভর করে সেই বন্ধ ঘরের দিকে এগিয়ে গেল। দরজাতে একটা জং ধরা তালা। পলাশ তার যন্ত্র দিয়ে তালাটা ভাঙার চেষ্টা করলো, কিন্তু চেষ্টার পর তালাটা ভাঙলো, কিন্তু দরজা খোলার সাথে সাথে এক অসহ্য পচা গন্ধ আর ধুলোর ঝড় আমাদের দিকে আঘাত করলো। ভেতরে ঢোকার আগেই অর্ণব সৃজনকে বলল, যাই হোক, রেকর্ড করবে কিন্তু। ঘরটা ছিল জমিদার রঘুনন্দনের শয়ন কক্ষ। মেঝেতে এখনো রক্তের পুরনো ছোপ দাগ রয়ে গেছে। ঘরের মাঝখানে একটা ভাঙা পালঙ্ক, আর ঠিক তার সামনের দেওয়ালে কালি দিয়ে আঁকা একটা বিকৃত মুখ। চোখ দুটো যেন একদম জীবন্ত। আমরা সবাই যখন ঘরটি দেখছিলাম, ঠিক তখনই দীপিকা হঠাৎ থেমে গেল। সে তার হাত দুটো দিয়ে কান চেপে ধরল। শব্দ, কানের মধ্যে তীব্র শব্দ হচ্ছে। অর্ণব তাকে শান্ত করার চেষ্টা করতে পালকের নিচ থেকে হিস হিস করে একটা আওয়াজ
আওয়াজ ভেসে এলো। সবাই পিছনে সরে গেল। টর্চের আলো পলকের নিচে পড়তে আমরা দেখলাম দুটো জ্বলন্ত চোখ দুটো যেন স্থিরভাবে আমাদের দিকে তাকিয়ে আছে। তোমরা কেন আমার শান্তি নষ্ট করলে? একটা গভীর ভারী কণ্ঠস্বর ঘরের কোণ থেকে রীতিমতো ভেসে এলো। কণ্ঠস্বর কোনো মানুষের ছিল না, ছিল এক চাপা ঘর্ষণ। আতঙ্কে পলাশ চিৎকার করে উঠলো। সে দরজার দিকে দৌড়ে গেল, কিন্তু দরজাটা সশব্দে বন্ধ হয়ে গেল। আমরা সবাই দরজা খোলার চেষ্টা করতে লাগলাম, কিন্তু দরজা যেন ভেতর থেকে তালা মারায়। শ্বাস প্রশ্বাস দ্রুত হচ্ছিল। ঘরটি যেন মুহূর্তের মধ্যেই ঠান্ডা হয়ে গেল। নীলাদ্রি কাঁপতে কাঁপতে টর্চটা জ্বালিয়ে দেখলো দেয়ালের সে বিকৃত মুখটা জীবন্ত হয়ে উঠেছে। কালো চোখের গর্ত থেকে গাঢ় লাল তরল ঝরছে রক্ত। তোমরা আমার নও, কেউ আমার নয়, তবে তোমাদের বংশের খোদা আছে। কণ্ঠস্বরটি এবার আমাদের ঠিক কানের পাশে এসে শোনা গেল, যদিও আমরা দেখলাম ঘরের কোথাও কেউ নেই। সেজন হঠাৎ অনুভব করলো তাদের ঘাড়ের পেছনে বরফের মতো ঠান্ডা কিছু একটা চেপে ধরেছে। সে তীব্র যন্ত্রণায় আর্তনাদ করে উঠল। তার হাত থেকে প্রত্যেক যন্ত্রগুলো মাটিতে ছিটকে পড়লো এবং সবগুলো স্ক্রিন ফেটে গেল। অর্ণব পুঁথিটা হাতে নিয়ে উল্টাতে লাগলো। শেষ পাতায় পৌঁছে দেখলো সেখানে জমিদার রঘুনন্দনের হাতে আঁকা এক নরকঙ্কালের ছবি। ছবির নিচে লেখা, গুপ্তধনের জন্য যে খুন হয় তার আত্মা স্বীকার করে লোভী মানুষের। ঠিক তখনই ঘরের তাপমাত্রা এতটাই নিচে নেমে গেল যে আমাদের নিঃশ্বাস যেন ঘন হয়ে আসলো। সেই ঠান্ডা হাওয়ার মধ্যে রীতিমতো স্পষ্ট একটা অভাব আমাদের দিকে এগিয়ে এলো। আচ্ছা, দীর্ঘ এক ছায়া মূর্তিটা হাত বাড়ানো দেবিকার দিকে। অর্ণব শেষ চেষ্টা হিসেবে প্রতিটা ছুঁড়ে মারলো ছায়া মূর্তির দিকে। আশ্চর্য, প্রতিটা স্পর্শ করার সাথে সাথে ছায়া মূর্তিটা কেঁপে উঠলো, যেন প্রতিটা আগুনের মতো গরম হয়ে যাচ্ছিল। মুহূর্তের মধ্যে মূর্তিটা যেন কাঁচের মতো ফিরে চৌচির হয়ে গেল, আর সেই ফাঁকে দরজাটা আপনা আপনি খুলে গেল। আমরা চারজন, দেবিকা তখন অচেতন, আর এক মুহূর্ত অপেক্ষা করলাম না, অন্ধের মতো ছুটতে শুরু করলাম সিঁড়ির নিচ দিয়ে হল ঘর থেকে মূল ফটক দিয়ে বাইরে তখন বৃষ্টি থেমে গিয়েছে, বিদ্যুৎ চমকানো বন্ধ হয়নি। আমরা ছুটতে ছুটতে জঙ্গলের পথ দিয়ে বেরিয়ে গ্রাম পর্যন্ত পৌঁছালাম। পেছনে ফিরে তাকানোর সাহস হলো না। পরের দিন সকালে যখন আমরা সাহস করে আবারও বাড়িটির দিকে তাকালাম, দেখলাম ভৈরবডাঙ্গা রাজবাড়ির সেই জানালার ঠিক মাঝখানে জমিদার রঘুনন্দনের চেপনা ছিল। অনেক বেশি আনাগোনা ছিল। নানার বাবা নাকি দাদা যেন জিন পালত। তারপর মায়ের এক চাচা, উনিও জিন পালার দায়িত্ব নেন। উনি মারা যাওয়ার পর অনেকেই মুক্তি পেয়েছে, অন্যত্র চলে যায়, কিন্তু নানুর বাড়িতে থেকে যায়। আমার নানু বাড়িতে ঘর মাত্র 3 থেকে 4টা, আর চারিদিকে জঙ্গল। আগে অনেক ঘন জঙ্গল ছিল, এখন অনেকটাই পরিষ্কার হয়ে গেছে। নানু ঘরের পেছনে একটা পুকুর আছে, যেটায় বাড়ির মেয়ে বউরা ব্যবহার করত। এখন অনেকটা পতিত। মা খালা বোনেদের বিয়ের আগে বাড়ি অনেক জমজমাট ছিল, তখন সারা বাড়িতেই মানুষের বিচরণ ছিল। টুকটাক জিনের উপস্থিতি থাকলেও বিরক্ত করতো না। তা বর্তমানে বাড়িতে তেমন কোনো মানুষ থাকে না, যারা থাকে বাড়ির সামনের অংশই ব্যবহার করে, পেছনের দিকে তেমন কেউ যায় না। শুধুমাত্র নানুর গোসলখানা আর বাথরুমের পেছনে যদি একদম ঘরের সাথে লাগানো দরকারে ওইদিকে যাওয়া হয়। বাড়িতে যারা থাকেন কম বয়সী সবাই কিছু কিছু ফেস করেছে। আমার নানুর 8 মেয়ে, কোনো ছেলে নেই। কাজে আমার এক খালার বিয়ে হয়েছে। ওনারা এই বাড়ির 2 জায়গা মিলেই থাকে। এখন আসি মূল ঘটনাতে। 2013 কিংবা 2014 সালের দিকে ওই খালার মেয়ে, মানে আমার কাজিন, কলেজ সেরে বাড়িতে আসে। উনি যে বাড়িতে এসেছেন শুধু নানু দেখেছেন, আর কেউ দেখেনি। বাইরে থাকতে পিরিয়ড হয়ে যাওয়ার কারণে উনি গোসলখানায় যান পরিষ্কার হয়ে গোসল করতে। গোসলে একটা ইটের সাইজের মতো ভেন্টিলেটর ছিল, যেটা খোলা ছিল। উনি নাকি উলঙ্গ হয়ে গোসল করছিলেন। গোসলের একটা পর্যায়ে ওনার মনে হলো যে কেউ একজন ওনাকে দেখছে। ঘাড় ঘুরিয়ে পেছনে তাকাতে দেখি একটা অত্যাধুনিক সাদা মুখ, চোখ বড় বড় করে ভেন্টিলেটরের মাথা ঢুকিয়ে গোসলখানার ভেতরে দেখছে। আপু দেখে চিৎকার করে সেন্সলেস হয়ে যান। ওনার চিৎকার দুর্ভাগ্যবশত কেউ শুনতে পাননি, আর নানু খেয়াল করেনি যে আপু বাথরুমে এতক্ষণ যাবত প্রায় 1 থেকে
1.5 ঘন্টা পর ওনার সেন্স আসে আর নিজেকে বাথরুমের ফ্লোরে আবিষ্কার করেন। উনি তৎক্ষণাৎ ভেন্টিলেটরের দিকে তাকিয়ে দেখেন কেউ নেই। তাড়াতাড়ি কাপড়গুলো গুছিয়ে ঘরের সবাইকে ঘটনাটি খুলে পড়ে। তার কিছুদিন পরে রুমের সাথে অ্যাটাচ করে নতুন ওয়াশরুম তৈরি করা হয়। সবাই নতুনটাই ব্যবহার করতে থাকে, পুরাতনটা শুধু আমার খালারা যেতেন। উনি বিধবা হওয়ার কারণে নানুর কাছে আছেন অনেক দিন যাবৎ। 2019 সালের সেম ঘটনা আমারও রিপিটেশন হয়। তখন আমার বাড়িতে যে খানা থাকেন উনি পুরাতন গোসলখানার গোসল করতে গিয়ে হঠাৎ ওই ভেন্টিলেটরের দিকে তাকান আর লক্ষ্য করেন একটা কুচকুচ কালো মহিলা মুখ দিয়ে রীতিমতো মুখ ঢুকিয়ে এক দৃষ্টিতে তাকিয়ে আছেন আন্টির দিকে। আন্টি ভয় না পেয়ে ওই মুখের দিকে তাকিয়ে আয়তাল কুর্সি পড়তে শুরু করেন। ওনার চোখের সামনে ভেন্টিলেটর থেকে নাকি আস্তে আস্তে সরে গিয়ে বাইরে বেরিয়ে যায় সে মুখটা। এই ঘটনার পর ওই গোসলখানার নতুন ওয়াশরুম সবগুলো ভেন্টিলেটর অফ করে দেওয়া হয়। এরপর বাথরুমের ঘটনা পুনরাবৃত্তি না হলেও আরো অনেক ভৌতিক ঘটনা ঘটে। আমরা তো ছোট ছিলাম বলে আমাদের তখন বলেনি ভয় পাবো বলে। পরে আমরা যখন জেনেছি সব ঘটনা শুনে আমার গায়ে গাঁটা দিয়েছিল। ভুলেও আমি আর বাথরুমে যাইনি। আর আজকাল নানু পুরো বাড়িটায় কেমন যেন হয়ে গেছে। গত মে মাসে গিয়েছিলাম আমি একা, বেশ কিছুদিন থেকেছিলাম। তারপরে বাসায় এসে আমিও অনেক কিছু ফেস করি। গ্রামটা ছিল ঘন জঙ্গলে ঘেরা আর গ্রামের মানুষেরা প্রায় অদ্ভুত ভয়ঙ্কর অভিজ্ঞতার শিকার হতো। একদিন রাতে গ্রাম প্রধান এলেন বৈনউদ্দিনের কাছে। সাথে গ্রামের আরো কয়েকজন মানুষ, তাদের মুখ ছিল ভয় ফ্যাকাশে। কবিরাজ মশাই, গ্রাম প্রধান কেঁপে কেঁপে বললেন, আমাদের গ্রামের নতুন বউ রূপসা কতদিন ধরে হকান হয়ে গেছে। ডাক্তার বৈদ্য সবাই হাসানে দিছে, মনে গেছে কোনো খারাপ আত্মা ভর করছে। বৈনউদ্দিন চোখ বন্ধ করে কিছুক্ষণ নীরব থাকলেন। একজন জলখানকে আহ্বান করলেন। একটা ঠান্ডা বাতাস ঘরে যেন বয়ে গেল আর ঘরের কোণে একটা ঘন অস্পষ্ট ছায়া মূর্তি নিল। জলখান, তোমার কি মনে হয়? বৈনউদ্দিন জিজ্ঞেস করলেন। ছাটা গম গমে স্বরে রীতিমতো উত্তর দিল, বৈনউদ্দিন, এটা কোনো সাধারণ আত্মা নয়, এটা খুবই জিনের কাজ, খুবই হিংস্র। সে ওই মেয়েটির আত্মাকে আটকে রেখেছে তার জগতে। বৈনউদ্দিন বুঝতে পারলেন ব্যাপারটা গুরুতর। তিনি প্রস্তুতি নিলেন। গ্রাম প্রধানকে বললেন, তোমরা অপেক্ষা করো, আমি রূপসার কাছে যাব। তোমরা কেউ আমার ঘরে প্রবেশ করবে না। রূপসাকে যেখানে রাখা হয়েছিল সেই ঘরটা ছিল থমথমে। রূপসা মেঝেতে শুয়ে চোখ দুটো খোলা, কিন্তু দৃষ্টি নেই। বৈনউদ্দিন ঘরে ঢুকে ঘরের চার কোণে বিশেষ ধরনের মঞ্চের যেন ধোঁয়া ছাড়লেন এবং ধোঁয়ার গন্ধ তীব্র আর ঝাঁঝালো ছিল। বৈনউদ্দিন মঞ্চ পড়া শুরু করলেন। তার কণ্ঠস্বর ক্রমে ধীর এবং গম্ভীর হচ্ছিল। বাইরে অপেক্ষামান গ্রামবাসী শুনতে পেলেন ঘরের ভেতর থেকে এক নারী কণ্ঠ, তীক্ষ্ণ চিৎকার, যার রূপসার কণ্ঠ নয়। সে চিৎকার শুনে মনে হচ্ছিল যেন কেউ আগুনে পড়ছে। চার ওকে, শয়তানের বংশধর, বৈনউদ্দিন হুঙ্কার দিলেন। তখনই জালখান জিন তার শরীর নিয়ে রীতিমতো ঘরের দরজায় আবির্ভূত হলো। সে বৈনউদ্দিনকে বলল, বৈনউদ্দিন খাবিসাকা নয়, এর পিছনে শক্তিশালী কেউ আছে যে তোমাকে ভয় দেখাচ্ছে। বৈনউদ্দিন ভ্রু কুঁচকে গেলেন। এর ভেতরের পরিস্থিতি জালখান সাধারণত সরাসরি সাহায্য করে, কিন্তু আজ সে কেন দূরে দাঁড়িয়ে আছে? জালখান, তুমি দ্বিধা করছো কেন? বৈনউদ্দিন জিজ্ঞেস করলেন। জালখান তার গমগমে স্বরে উত্তর দিল, আমি জানি তুমি কেন এই কাজ করছো। তোমার উদ্দেশ্য শুধু রূপসাকে বাঁচানো নয়, তুমি এই সুযোগে কবিশকে বশ করে ক্ষমতাও নিতে চাইছো। তোমার মনে লোভ জন্মেছে বৈনউদ্দিন। আমাদের শর্ত মনে আছে তো? লোভে পাপ, পাপে মৃত্যু। বৈনউদ্দিন যেন স্তব্ধ হয়ে গেলেন। আসলে খাবিশের জিনের অনেক ক্ষমতা। তিনি ভেবেছিলেন এই ক্ষমতা হাতে এলে তার শক্তি আরো বহু গুণ বেড়ে যাবে, কিন্তু জালখান তা ধরে ফেলেছে। তিনি দ্বিধায় পড়লেন। এক পাশে লোভ, অন্য পাশে বন্ধুর সততার শর্ত। রূপসার শরীরটা তখন শূন্যে উঠে গিয়ে ঘরের ছাদের দিকে যেতে শুরু করেছে। খাবিশ জিন তাকে নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে। বৈনউদ্দিনের সময় নেই। হঠাৎ করে বৈনউদ্দিন তার ভুল বুঝতে পারলেন। ক্ষমতার লোভের চেয়ে বন্ধুর বিশ্বাস তার মানুষের জীবন বাঁচানো অনেক বেশি গুরুত্বপূর্ণ। জালখান,
আমি লজ্জিত, আমার লোভ ভুল ছিল। আমি শুধু বেটাকে বাঁচাতে চাই, আমাকে সাহায্য করো বন্ধুর মতো। বাইরুদ্দিন রীতিমতো একেবারে যেন বিনতি করলেন। জাল খান জিন এক মুহূর্ত নীরব রইল। তারপর তার ছায়া শরীর থেকে মুহূর্তেই ঘরে ছড়িয়ে পড়ল। জাল খান সন্তুষ্ট হলো। বন্ধুত্বের বন্ধন এখনো অটুট। জাল খান ক্ষমতা যেন বিদ্যুতের মতো ঘরটিকে ঘিরে ফেলল। কাবের জিন আর্তনাদ করে রূপসার শরীর থেকে বেরিয়ে এলো এক কুণ্ডলি ছোঁয়ার মতো করে। জালখান এক তীব্র আলোকে ঝলকানিতে সেই কাফির জিনকে শূন্যে বিলিয়ে দিল। রূপসার শরীর নিচে নেমে এলো, ধীরে ধীরে বিছানায় শুয়ে পড়ল। তার মুখের স্বাভাবিক মানুষের মতো স্থির হয়ে ফেলল। মঈনুদ্দিন হাঁটু মুড়ে বসে পড়লেন, হাঁপাচ্ছেন। তার দিকে তাকিয়ে জালখান ধীরে ধীরে তার ছায়ার রূপে ফিরে গেল। মনে রাখবে মঈনুদ্দিন, মানুষের জীবনের সবচেয়ে বড় বাইরের শয়তান নয়, ভেতরের লোভ। জালখান সতর্ক করে পড়ল। পরের দিন সকালে রূপসার জ্ঞান ফিরল। সে সম্পূর্ণ সুস্থ। গ্রামের মানুষ মঈনুদ্দিনকে জয়ধ্বনি দিল, কিন্তু মঈনুদ্দিন জানতেন সে রাতে তিনি শুধুমাত্র জিনকে নয়, নিজের ভেতরের লোভকেও পরাজিত করেছেন, শয়তানকেও পরাজিত করেছেন। আর এই যুদ্ধে তার সবচেয়ে পরম বন্ধু ছিল জাল খান জিন।